আচ্ছা, আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রথম রোজার প্রথম ক্লাস। রোজার মধ্যে আসলে মানে সবথেকে যেটা ভালো লাগার দিক সেটা হলো ইফতারির সময়, তাই না? যারা রোজা রাখে না তাদের কিন্তু এই ভালো লাগাটা পায় না, ঠিক না? যে যত বেশি গরম পড়ে তত রোজা বেশি, ইফতারির সময় কিন্তু টেস্ট বেশি লাগে, মানে ইফতারি খেতে পানি খেতে। হ্যাঁ, জেরোস্টমি আর মিস জিউস আর কি একই রোগ, মানে একই জিনিস। হ্যাঁ, সেটা একই জিনিস। আচ্ছা, ওইটা মানে লালা নিঃসরণ কম হয় আর এটা হচ্ছে লালা নিঃসরণ হয় না। হ্যাঁ, কাছাকাছি প্রায় এক। ওটা হলো লালার মানে গ্রন্থির মধ্যে কোনো সমস্যা নেই, মানে এটা রোগ বলতে পারি। আর জেরোস্টমি এটা তো রোগ না, টেনশন করলে যেটা তখন মানে সাময়িক সময়ের জন্য। আচ্ছা, তাহলে আমরা যকৃতে আসলাম। হ্যাঁ, যেটা আমরা অনেক নামে চিনি, তাই না? তবে এই ক্ষেত্রে একটা বিষয় একটু জেনে রাখবো, মানে এটা অন্য লেখকের বইয়ে আছে, সেই জন্য একটু জানা দরকার। আমরা শুধু অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলি, হ্যাঁ, কিন্তু আসলে যকৃত মিশ্র গ্রন্থি। এখানে তো দেওয়াই আছে স্যার, বই খরা ও অন্তঃক্ষরা গ্রন্থি, তার মানে তো মিশ্র গ্রন্থি। হ্যাঁ, এখানে দেওয়া আছে। ও, তোমাদের বই দেওয়া আছে। আচ্ছা স্যার। ও হ্যাঁ, তাহলে এটা তো দেওয়া আছে। আরো কিছু মিশ্র গ্রন্থি সম্পর্কে জেনে রাখা ভালো, হ্যাঁ? যেমন অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এরাও কিন্তু মিশ্র গ্রন্থি। কি বললাম? শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়। অগ্নাশয় যে মিশ্র গ্রন্থি এটা তোমরা জানো, তাই না? আগে থেকে জানো। এটা মেডিকেল অ্যাডমিশনে 15 সালে আসছিল যে নিম্নের কোনটি মিশ্র গ্রন্থি, সেখানে অগ্নাশয় ছিল না। হ্যাঁ, আবার সেই ক্ষেত্রে শুক্রাশয় ডিম্বাশয়ও মনে রাখতে হবে, এরাও কিন্তু মিশ্র গ্রন্থি। ঠিক আছে, পৃষ্ঠা হলো 160। আচ্ছা, এটা এমনি লিখে রাখার জন্য, এটা এই বইয়ে নাই, অন্য বইয়ে আছে, এই কথা একটু লিখে রাখা। আচ্ছা, যকৃত থেকে আরেকটা জিনিস আসছিল, সেটা হলো রিসেন্ট 2বার আসছে যে যকৃতের ডান খণ্ডকটি সব থেকে বড়। মেডিকেল অ্যাডমিশন 16 এবং 20 সালে আসছিল। দেখো এই যে এখানে আছে গঠনের এখানে। আচ্ছা, এখানে এমসিকিউর জন্য আমরা অবস্থানের 2 নম্বর লাইন, দেখতে লালচে বাদামি রঙের। দেখতে লালচে বাদামি রঙের, এটা এমসিকিউর জন্য পড়বো। লালচে বাদামি রঙের হওয়ার কারণটা কি? প্রচুর পরিমাণে রক্ত জালক এখানে আছে, আর রক্ত জালকে প্রচুর রক্তে ভরপুর থাকে, সেই জন্য এটা দেখতে লালচে বাদামি বর্ণের লাগে আর কি। হ্যাঁ, আচ্ছা, গঠনের এখান থেকে আর কি দেখো যে গঠনের এখান থেকে প্রাপ্তবয়স্ক লোহিত রক্তকণিকা কি যকৃতে এসে ভাঙে? হ্যাঁ, লোহিত কণিকা যকৃতে এসে আরো বেশ কয়েক জায়গায় ভাঙে, তার মধ্যে হ্যাঁ। তাহলে দেখো গঠনে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের ওজন হলো 1.4 থেকে 1.8, নারী দেহে থাকে 1.2 থেকে 1.4, আর সদ্য ভূমিষ্ঠ শিশুদের 150 গ্রাম। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু পরে রাখতে হবে আর কি। কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট যে মোট 4টা খণ্ডক দেখা যায়। আমরা যদি উপর থেকে দেখি তাহলে আসলে 2টা খণ্ডক দেখা যাবে, ডান আর বাম। কিন্তু নিচের দিক থেকে যদি দেখি তাহলে 4টা খণ্ডক দেখা যাবে, ডান বাম, কোয়াড্রেট আর কোডেট। এর মধ্যে ডান খণ্ডকটি সবথেকে বড়, যেটা মেডিকেল অ্যাডমিশন 16 আর 20 সালে আসছে। যে কোন খণ্ডকটি, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন কত? 16 আর 20। আসলে এইভাবে যকৃতের কোন খণ্ডকটি সবথেকে বড়, তাহলে বলবো ডান খণ্ডকটি সবথেকে বড়। 4টা খণ্ডক আছে, তার মধ্যে ডান খণ্ডকটি সবথেকে বড়। কোয়াড্রেট নামকরণটা কেন হয়েছে? কোয়াড্রেট কথার অর্থ হলো 4, মানে দেখতে 4 কোণ ধরনের, এই জন্য নাম হচ্ছে কোয়াড্রেট। কোয়াড্রেট মানে 4, দেখতে 4 কোণের মতো। আর তারপর কোডেট নামকরণ কেন হয়েছে? কর্ডা মানে লেজ, কর্ডা মানে লেজ, তাই নাম হয়েছে। হ্যাঁ, কর্ডা। স্যার, যকৃত থেকে তো কোনো হরমোন নিঃসরণ হয় না। না, তো তাহলেও হরমোন নিঃসরণ হয়। হরমোন হয়, অ্যাঞ্জিওটেনসিনোজেন নামক একটা হরমোন নিঃসরণ হয়, যকৃত থেকে হরমোনও নিঃসরণ হয়। এই জন্যই তো এটা হলো মিশ্র গ্রন্থি। হরমোন নিঃসরণ হয়, এনজাইমও নিঃসরণ হয়, সেই জন্য এটা মিশ্র গ্রন্থি। যদি হরমোন নিঃসরণ না হতো তাহলে তো আর এটা বলা হতো না, বলা যেত না মিশ্র গ্রন্থি। আমি জানতাম হয় না। না, হয়। আচ্ছা,
তাহলে কটা মানে লেস, এইটুকু অংশই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো যে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার, আসলে ভ্যাটার হলো বিজ্ঞানীর নাম। অ্যাম্পুলা মানে খোলা। হ্যাঁ, অ্যাম্পুলা মানে খোলা, খোলা বা স্ফীত। তো আসলে এটা দুইটা জায়গায় অ্যাম্পুলা কথা তোমরা পাবা, দুইটা জায়গায়। হ্যাঁ, যে মনে করো এটা যদি ডিউডেনামের জায়গাটা হয়, এটা যদি ডিউডেনামের জায়গা হয়, তো এইখানে একটা খোলা অংশ আছে, এরকম খোলা অংশ। তারপর ওখান থেকে অগ্ন্যাশয় শুরু। হ্যাঁ, এখানে তো এখানে অনেকগুলো ছোট ছোট নালী আছে। বিশাল নালী। হ্যাঁ, বিশাল নালী যেটা বলা হয়, ছোট ছোট নালী আছে। পরে আমরা এটা শিখবো, এটা তখন আর কি পরবর্তীতে যোগ ইয়ের মধ্যে আছে অগ্ন্যাশয়। হ্যাঁ, এখন এই যে খোলা জায়গাটা, এটা হলো অ্যাম্পুলা। এখন এইখানে কিন্তু আসবে কে? পিত্তরস আর হচ্ছে অগ্ন্যাশয়। এখন মনে করো যে এই জায়গাতে আছে হচ্ছে, আমি যখনই থাকলাম না, হ্যাঁ, সরাসরি আমি আসছি পিত্তথলি, সেখান থেকে এরকম করে এরকম করে আসছে, এসে এই জায়গাটায় এসে ঢুকে যাবে। তাহলে এও কিন্তু অ্যাম্পুলাতেই ঢুকছে, অ্যাম্পুলাতে ঢুকছে না? তার মানে কি যে এটা এই স্ফীত জায়গাটার নাম কি? অ্যাম্পুলা, এটা অ্যাম্পুলা। তাহলে পিত্ত নালীটা কিন্তু অ্যাম্পুলাতে এসে যুক্ত হলো, এবং এটা আবিষ্কার করতে হলো ভ্যাটার, তাই নাম হচ্ছে ভ্যাটার অফ অ্যাম্পুলা। স্যার ওই হচ্ছে যে পিত্তরসটা আসলো, ওটা আর হচ্ছে মানে অগ্ন্যাশয় রস, এটা দুটো মিশ্রিত হয়ে যাবে ডিউডেনামে। যাবে, হ্যাঁ। এখান থেকে আবার দেখো উইসাক নালী, উইসাক নালী মানে আশপাশের ছোট ছোট নালীগুলো একটা বড় নালীতে যুক্ত হয়েছে, এটার নাম উইসাক নালী। এটা আমরা পড়বো, সেও কিন্তু অ্যাম্পুলাতে যুক্ত হয়েছে। তাহলে অ্যাম্পুলাতে পিত্ত নালীও আসে, অগ্ন্যাশয় নালীও আসে, এসে এইখানে তো ফাঁকা জায়গা আছে, তাই না? ফাঁকা জায়গাতে ঢুকে যায়। মানে যদিও মিশ্রিত হয়ে ডিউডেনামে আসে, তারপরে মানে দুইটা রস আলাদা আলাদা কাজ করে। হ্যাঁ, আলাদা, অবশ্যই তাই, আলাদা আলাদা। স্যার যকৃতে কি খাদ্যের পরিপাক হয়? খাদ্যের পরিপাক হয় না, পরিপাক হবে না, যকৃতের মধ্যে কোনো পরিপাক হবে না, সঞ্চয় পরোক্ষভাবে হবে, বিভাগীয় ভূমিকা, হ্যাঁ, পরোক্ষভাবে ভূমিকা রাখে। পরিপাক তন্ত্রের মধ্যেই হয়, গ্রন্থিতে তাহলে মানে অন্য কাজ, এটা আমরা করবো। তাহলে অ্যাম্পুলা ভ্যাটার জানলাম, যকৃতেও আমরা এখানে অ্যাম্পুলা। আচ্ছা, আরেকটা বিষয়টা জেনে রাখো, এটাও মেডিকেল এডমিশনে বেশ কয়েকবার আসছে, কত সাল আমার মনে নাই, দাঁড়াতে ভুলে গেছি। সেটা হলো যে পিত্তরস, হ্যাঁ, কোথায় সঞ্চয় হয়? পিত্তথলিতে। হ্যাঁ, পিত্তথলিতে সঞ্চয় হয়, তাই না? কিন্তু আসলে আর নিঃসরণ করে কোথা থেকে? পিত্তনালী, মানে যকৃৎ থেকে নিঃসরণ ও হয়। হ্যাঁ, যকৃৎ থেকে নিঃসরণ ওখানে জমা হয়। কেমন? আচ্ছা, মানে এই কোশ্চেনটা কি এসেছিল অ্যাকচুয়ালি? মনে করতে না, দেখতে হবে আবার। হ্যাঁ, এরকম ভাবে একটা কোশ্চেন আসছে। আচ্ছা, এবার দেখো যকৃতের আণবিক গঠন। এখানে হলো গ্লিসন ক্যাপসুল, এটা 18 সালে মেডিকেলে আসছিল। গ্লিসন ক্যাপসুল মানে যকৃতের বাইরের দিকে যে পাতলা আবরণ, হ্যাঁ, সেই পাতলা আবরণের নাম গ্লিসন ক্যাপসুল। কত সালে? 18। তাহলে যকৃতের বাইরের দিকে একটা পাতলা আবরণ, ওটা বিজ্ঞানীর নাম গ্লিসন, বিজ্ঞানী, ও উনি আবিষ্কার করছেন। ক্যাপসুল বলতে কিন্তু পাতলা আবরণ, যেমন আমরা যে ক্যাপসুল খাই না আমরা অ্যালার্জিক ওষুধে, ওই যে বাইরে যে আবরণ, ওটাকে ক্যাপসুল বলে, স্যার গ্লিসন কি বলে বিজ্ঞানীর নাম। আচ্ছা, এবার দেখো 55 নম্বর লাইন, যে যকৃতে অনেকগুলো লোবিউল দেখা যায়। লোব মানে খণ্ড, আর লোবিউল মানে ছোট ছোট খণ্ড। তো সেই খণ্ডগুলা সরলভুজ আকৃতি বা পঞ্চভুজ আকৃতির হতে পারে। সরলভুজ মানে কি? এরকম 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 যদি হয় তাহলে এটা সরলভুজ আকৃতি, তাই না? এরকম এরকম হতে পারে, তাহলে এটা হলো সরলভুজ আকৃতি, অথবা পঞ্চভুজ আকৃতির হতে পারে, সেটা মনে রাখবো। এই জন্য লোবিউলগুলো 5 বা 6 বাহু বিশিষ্ট, মানে এই যে সরলভুজ কি একটা বাহু, দুইটা বাহু, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, বা পঞ্চভুজ হতে পারে, তাহলে 5টা বাহু। বুঝা গেল? এটা হচ্ছে, এটাও এমসিকিউতে লাগবে। অধিকাংশ লোবিউল 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। তারপরে এভাবে আসে, বোর্ড পরীক্ষা আসছে যে সাইনোসয়েড কোথায় দেখতে পাওয়া যায়? লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসয়েড নামক ফাঁকা স্থান আছে। তার মানে হলো যে এই যে লোবিউল, এখানে কিন্তু একটা কেন্দ্রীয় শিরা থাকে, সেই শিরার সাথে সাথে আবার এইভাবে কোষগুলো থাকে, তো এইভাবে থাকে কোষগুলো, অনেকগুলো কোষ এইভাবে থাকে। এখন এই যে ফাঁকা জায়গা, এখানে রক্ত নালী সহ আর কি, এখানে যে রক্ত নালী আছে সেই রক্ত নালী বেশ ফাঁকা থাকে, ওই ফাঁকা জায়গাগুলো আমরা বাহ্যিকভাবে এগুলাকেই বলি বাহ্যিকভাবে, এই যে ফাঁকা জায়গা এটা হলো সাইনোসয়েড। কিন্তু এখানে রক্তনালী বেশ চওড়া চওড়া রক্তনালী আছে, রক্তনালীর মধ্যে যে ফাঁকা জায়গা ওইটাকেই সাইনোসয়েড বলে।
তারপরে হলো কাপ্ফার কোষ কোথায় দেখতে পাওয়া যায়, এটা বোর্ড পরীক্ষায় আসছে। কাপ্ফার কোষ সাইনোসয়েড গুলো কাপ্ফার কোষ থাকে সাইনোসয়েড গুলোর মধ্যে, তার মানে কি যকৃতেই, তাই না? যকৃতে কাপ্ফার কোষ থাকে। কাপ্ফার কোষ কি, পুরা নাম হলো ক্লিপটন কাপ্ফার, একজন বিজ্ঞানীর নাম। ক্লিপটন কাপ্ফার একজন বিজ্ঞানীর নাম। তিনি হলো শ্বেতকণিকাগুলার এরকম নাম করছে কেন, যে তিনি দেখছেন যকৃতের মধ্যে শ্বেতকণিকা, তো সেই শ্বেতকণিকার চিন্তা করলো যে নাম তো একটা দেওয়া দরকার, এটা রক্তে নাই যেহেতু যকৃতের মধ্যে আছে, তখন তার নাম দিয়ে নাম দিল, তার নামের সাথে মিল রেখে নাম দিল। বুঝতে পারছো? পুরো নাম ছেলেরা অনেকে আসে আজকে, স্যার সবাই প্রথম বোঝা বলে যে কি বললেন আবার, এই যে কাপড় নাকি এটা হচ্ছে শ্বেতকণিকা, এটা হলো একটা শ্বেতকণিকা। এই শ্বেতকণিকা যকৃতে দেখতে পেয়ে যে বিজ্ঞানী দেখলো, ওই যে ক্লিপটন কাপ্ফার দেখলো, হ্যাঁ, তো সেই কারণে তার নাম অনুযায়ী নাম দিল। এই আর এটুকু পর্যন্ত এখানে শেষ, আর কিছু নাই। যকৃতের সঞ্চয় ও বিপাকের ভূমিকা, এই জায়গায়ও কিন্তু অনেকবার পরীক্ষায় কোশ্চেন আসছে। হ্যাঁ, শুধু হলো সঞ্চয় ভূমিকা, যকৃতের সঞ্চয় ভূমিকা, এইটুকু আর কি সৃজনশীল হিসেবে আসছে। তো এখানে মাত্র 5টা পয়েন্ট, তো এই 5টা পয়েন্ট মনে রাখার জন্য একটা ছন্দ বানিয়েছি। ছন্দটা হলো এরকম: গাভীর পচা মিনারেল, গাভীর পচা মিনারেল, এটা দিয়ে আমরা 5টা মনে রাখতে পারবো। মিনারেল সঞ্চয় ভূমিকা মানে যকৃৎ কি কি সঞ্চয় করে, তাহলে দেখো গাতে গ্লাইকোজেন সঞ্চয় হতো, তাই না? এই গাতে হলো গ্লাইকোজেন সঞ্চয়, ভিটামিন, হ্যাঁ, তারপরে হতে হলো ভিটামিন সঞ্চয়, রক্তে রক্ত সঞ্চয়, তারপর হলো পচা পিত্ত, তার মানে স্যার সবই হয়ে গেল। সবই হয়ে গেছে তো না? তাহলে এটা মানে ওই যে খাদ্যের 6টি উপাদানের ওটা মনে রাখলে এটা মনে থাকবে নাকি? হ্যাঁ, গ্লাইকোজেন আর রক্ত সঞ্চয় অ্যাড হবে। এই তো বুঝতে পারছো। আর পচা মিনারেল হচ্ছে বুঝলা, তাই না? মিনারেল মানে খনিজ পদার্থ, যেগুলোকে মিনারেল বলে। এই জন্য আচ্ছা, এখন এগুলো একটু আমরা বুঝি, যকৃৎ আসলে কেন সঞ্চয় করে। হ্যাঁ, কারণ হলো আমাদের যে পরিপাক তন্ত্রের মধ্যে খাবারগুলো যখন ধরো শর্করা খাচ্ছি যখন, তাই না, যে আমরা স্টার্চ খাই, ভাত রুটি, আমরা গ্লাইকোজেনও খাই, এমনকি আমরা যখন মাংস খাই, মাংসের মধ্যেও গ্লাইকোজেন থাকে। হ্যাঁ, মানে এটা আলাদা কিভাবে থাকে না, গ্লাইকোজেনও কিন্তু একটা শর্করা। হ্যাঁ, শর্করা শর্করা মাংসের মধ্যে কিভাবে থাকে, আমাদের যেমন পেশিতে গ্লাইকোজেন জমা থাকে, হ্যাঁ, আমরা সেটা হাঁটাহাঁটি করি গ্লাইকোজেন না, তো পেশির ওই গ্লাইকোজেন কিন্তু ভেঙে ভেঙে আমাদেরকে শক্তি দেয়। বুঝতে পারছো? তো গরু ছাগলদেরও পেশিতে গ্লাইকোজেন থাকে। তাহলে প্রোটিন তো মাংসের মধ্যে প্রোটিন আছে, কিন্তু গ্লাইকোজেনও কিছু পরিমাণ থাকে, মানে শর্করাও কিছু পরিমাণ থাকে। কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাবার কেন বলি? যেটা বেশি থাকবে সেটাই আমরা বলবো, তাই না? যেমন ধরো বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে কিন্তু মুসলিমদের সংখ্যা বেশি, তা আমরা কি ইন্ডিয়াকে মুসলিম দেশ বলবো? বলবো না। তাহলে বেশি যেটা সেটাই বলবো। তো প্রোটিন জাতীয় খাবার কেন বলি? কারণ প্রোটিনই বেশি আছে, কিন্তু তার সাথে কিছু শর্করা আছে গ্লাইকোজেন হিসেবে। কোশ্চেন স্যার, যে হচ্ছে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিবর্তিত হয়, তো তাহলে হচ্ছে গ্লাইকোজেন মানে সরাসরি খাদ্য থেকে এসে যকৃতে জমা হয় নাকি কিভাবে জমা হয়? সেগুলো আমরা আলোচনা করবো, এখানে আমরা বুঝতে পারবো সব। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হলো যেটা বলছিলাম, যে আমাদের পরিপাক তন্ত্রের মাধ্যমে যে খাবারগুলো, শর্করা জাতীয় খাবার গ্লুকোজ হয়, প্রোটিন জাতীয় খাবার অ্যামাইনো অ্যাসিড হয়, তাই না, তেল বা চর্বি জাতীয় খাবার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়, এই যে হলো। এখন এইগুলো হওয়ার সাথে সাথে যদি রক্তে সব মিশে যায়, হ্যাঁ, তাহলে একটা জটিলতা হবে কি, রক্তের ভারসাম্য নষ্ট হবে না? রক্তের যেটুকু ঘনত্ব থাকা দরকার তার যদি বেশি ঘনত্ব হয়ে যায়, রক্ত ভারী হয়ে যাবে, চলাচলে ঝামেলা হবে, তাই কি না? তাহলে রক্তের মধ্যে প্রতি 1 সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ এই আকারে রক্তে থাকে। এটা হলো মানে ঠিক আর স্বাভাবিক, ঠিক আছে? তো তাহলে এটা যদি রাখতে হয়, রক্তে যদি সাম্য অবস্থা রাখতে হয়, তাহলে আমরা তো কখনো কম খাই, কখনো বেশি খাই। যখন বেশি খেয়ে ফেললাম তখন রক্তে সব মিশে যেতে দেয়া যাবে না। সেই জন্য যকৃৎ হলো আমাদের গোডাউনের মতো কাজ করে, মানে ওই গ্লুকোজটা যকৃৎ নিয়ে নেয়, নিয়ে নেয়, ওটা সঞ্চয় করে গ্লাইকোজেন রূপে। হ্যাঁ, অনেকগুলো গ্লুকোজ একত্রিত হলে গ্লাইকোজেন হয়। 1250টা গ্লুকোজ মিলে একটা গ্লাইকোজেন হয়।
1250টা গ্লুকোজ মিলে একটা গ্লাইকোজেন হয়। তো এখন কথা হলো গ্লুকোজ গুলাকে যকৃৎ গ্লাইকোজেন রূপে জমা করে কেন বলো তো? গ্লুকোজ আগে জমা না করে গ্লাইকোজেন আকারে জমা করে। অনেকগুলো গ্লুকোজ জমা হচ্ছে, তাহলে তো গ্লাইকোজেনই তো ওটা না হবে, স্যার, না? গ্লুকোজ তো স্যার হচ্ছে ওই দেখো সেটা জায়গা ঠিক হচ্ছে করতে হবে। বেশি থাকবে না, গ্লাইকোজেন সরাসরি রক্তে মানে যকৃতের ভেতরে ওইটা অবস্থান করে, কিন্তু গ্লুকোজ তো অতগুলো রাখতে পারবে না। এগুলো রাখতে হবে। গ্লুকোজ একত্রিত হয়ে তো গ্লাইকোজেন তৈরি হয়, তাহলে রাখতে পারবে না। গ্লুকোজ একত্রিত হয়ে গ্লাইকোজেন তৈরি হলেও গ্লাইকোজেন কিছু না কোনো তরল পদার্থ। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিবর্তিত হয়ে রক্তের ভারসাম্য আর রক্ষা কি করে। স্যার আপনি বলেন। আচ্ছা শোনো, গ্লাইকোজেনের একটা সিস্টেম হলো যখনই 1250 গ্লুকোজ একসাথে একীভূত হয়ে যায় তখন সেটা পানিতে দ্রবীভূত হয় না। বুঝতে পারছো? দ্রবীভূত হয় না? হয় না। দানাদার, তখন গ্লাইকোজেনের বাংলা অর্থ দানাদার শর্করা। গ্লাইকোজেনের বাংলা অর্থ দানাদার শর্করা। মানে বুঝতে পারছো পানির মধ্যে দ্রবীভূত হওয়া মানে কি? পানির যে অণুগুলো আছে তাই না, অণুর ফাঁকে ফাঁকে এই গ্লুকোজগুলো ঢুকে দেব। কিন্তু যখন 1250টা হয়ে যাবে তখন কি পানি ফাঁকে ফাঁকে আর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। ঢুকতে পারবে না। মিলে তো যেভাবে একটা তোমার আছে। আটা মিশে না, ভাত মিশে না, কারণ ক্ষুদ্র না হলে তো ঢুকে না। গ্লুকোজগুলো খুবই ক্ষুদ্র, তাই পানির অণুর ফাঁকে ফাঁকে ঢুকে যায়। কারণ ওটা গ্লুকোজ তো চিনিও তাই পানির অণুর ফাঁকে ফাঁকে ঢুকে যায়। ওটা তো কিন্তু যখন হ্যাঁ। গ্লাইকোজেন হচ্ছে বিশাল গ্লুকোজ অণু একত্রিত হয়ে আছে না, দলাপাকি আছে না, ও পানির মধ্যে ঢুকতে পারবে না। যখনই পানির মধ্যে ঢুকবে না তখন ভাসে যাবে, মানে কি দ্রবীভূত হবে। তো আর যকৃৎ এই কারণে ওকে গ্লাইকোজেন বানায় যে যদি দানাদার বানাতে পারি তাহলে তার হচ্ছে রক্তে মিশতে পারবে না, আর দেহকোষ গ্রহণ করতে পারবে না। হ্যাঁ দেহকোষ গ্রহণ করতে পারবে না, সেই জন্যই গ্লাইকোজেন রূপে বানায়। এখন এইগুলা কোশ্চেন কিন্তু ক্ষয়ের জন্য আসতেই পারে, বুঝতে পারছো? কেউ দিবে না। যে হ্যাঁ দিবে না কেউ। দিবে না, আমি বললে তো দিয়ে দেবে। আপনি করেন কোশ্চেন, তাহলে হচ্ছে আপনি কোশ্চেন করলে কেউ এর ক্লাস পাবে না। আমরা পাবো। হ্যাঁ বাবা, হ্যাঁ তাহলে কি পাবো। আচ্ছা তাহলে হচ্ছে কারণটা বোঝা গেল যে স্যার। যদি কোশ্চেনটা হয় এরকম যে যকৃৎ কেন গ্লাইকোজেন রূপে জমা করে, গ্লুকোজ রূপে কেন জমা করে না? উত্তর একটাই যে গ্লাইকোজেন হলো দানাদার শর্করা, এটা দ্রবীভূত না হলে রক্তেও মিশবে না, দ্রবীভূত হয় না তাদের রক্তেও মিশে না। বুঝতে পারলো কি? তো সেই কারণেই গ্লাইকোজেন রূপে জমা করে। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো সঞ্চয় ভূমিকা। তাহলে গ্লুকোজগুলো গ্লাইকোজেন রূপে যখন জমা করছে এই জিনিসটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। এরপরে রক্ত সঞ্চয়। রক্ত সঞ্চয়, আচ্ছা এখানে ইনসুলিন করে, সামনে আমরা পড়বো ইনসুলিন এই কাজটা করে। ইনসুলিন গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে রূপান্তরিত করতে পারে। এটা হলো ইনসুলিনের কাজ, যে সে গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন রূপে জমা করে। আচ্ছা গ্লাইকোজেন গ্লুকোজ ইনসুলিনের বাংলা অর্থ কি বলেছি না? ইনসুলিনের বাংলা অর্থ কি বলছিলেন তো বলছিলাম না, বলো তো ইনসুলিনের বাংলা অর্থ কি? বৃদ্ধি কার করে। মনে আছে দেখি ইনসুলিনের বাংলা অর্থ কার মনে আছে? মনে হয় কারো মনে নেই? আরে বাংলাগুলা শিখে কি লাভ হচ্ছে মনে না থাকে? হ্যাঁ বলো কত বলে মনে তো ভুলে যায়। তুমি মনে আছে? না স্যার। একজনেরও মনে নেই। মিথি মনে আছে? মনে নেই। আচ্ছা। দেখো ইনসুলিন শব্দটা হচ্ছে ইনসুলা থেকে। ইনসুলা মানে দ্বীপ। এটা বলেছে এটা দ্বীপ প্রোটিন। দ্বীপ প্রোটিন। হ্যাঁ এই যে হ্যাঁ, লালগুলা এগুলো দ্বীপের মতো, কারোর সাথে কানেকশন ওই নাই। যে থার্ড চ্যাপ্টার পড়ার সময় বলেছিল স্যার। ওই যে লাল লালগুলা কারোর সাথে কানেকশন নাই, দ্বীপের মতো লাগে, তাই এর নাম হলো ইনসুলিন রিসেপ্টর। তাহলে ইনসুলিন এই কাজটা করে। তারপরে রক্ত সঞ্চয়ের এখানে ইনসুলিনের জন্য করতে হবে যে রক্ত সঞ্চয়ের চিত্র বলেন যকৃৎ প্রায় 1500 সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে, যা দেহের বিভিন্ন রক্তক্ষরণ জনিত ঘটনায় মূল রক্ত সংশ্লেষে মিলে রক্তচাপের সমন্বয় ঘটে। এই কাজটা যদিও প্লিহাও করে আবার যকৃৎও করে। মানে তাহলে হ্যাঁ। কাকে বলা হয়, মানে মেন ভান্ডার কাকে বলা হয়, এই যকৃৎকে না প্লীহাকে? না, কে বেশি জমা করে? যকৃৎ হচ্ছে জমা করে, যকৃৎ সবথেকে বেশি। হ্যাঁ যকৃৎ সবথেকে বেশি জমা। তবে যেটা প্লীহা ও আবার খুব ফাস্ট সাপ্লাই করতে পারে। ও হলো ডাইরেক্ট সংযোজন করতে শুরু করে দেয় এবং তখন খুব ফাস্ট হচ্ছে মানে রক্তের মধ্যে মিশিয়ে দেয়। এই জন্যই আবার প্লীহাকে বলা হয় যে লোহিত রক্ত কণিকার হ্যাঁ। মৃত্যু স্থান বা এবং কিছু। না ওটা না, মানে প্লীহাকে বলা হয় যে ব্লাড ব্যাংকার। হ্যাঁ হ্যাঁ। ব্যাংক যেমন খুব তাড়াতাড়ি টাকাগুলো ইয়ে করা যায় না,
ভাঙানো যায়, তাই কি না? আর যকৃতে ধীরে ধীরে আসে, এই জন্য ওটাকেই আর কি বলা হয় হচ্ছে ব্লাড ব্যাংক। আচ্ছা, এবার দেখো ভিটামিন সঞ্চয়, এটা মেডিকেল অ্যাডমিশনে 15 সালে আসছে। এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে, যে দুইটা বিষয় পড়তে হবে, যদিও আসলে পরীক্ষায়, যে পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? পানিতে দ্রবণীয় ভিটামিন, দ্রবণীয় ভিটামিন, এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল। হ্যাঁ, তো তাহলে এটা বিসি, তাই না? তো এই বিসিটা যদি খুব সহজে মনে রাখতে চাও, তাহলে তার আগে একটা ডব্লু দিয়ে দিলেই মনে থাকবে। ডব্লিউবিসি, হ্যাঁ বলে দিয়েছিলেন আপনি। বলে দিলাম না? হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে ডব্লুবিসি, ডব্লু মানে ওয়াটার, তাহলে অটোমেটিক হয়ে গেল ওয়াটার মানে পানিতে দ্রবণীয় ভিটামিন বিসি। মনে থাকবে না? ভুলার কথা, ভুলার কথা। আর একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, সেটা হলো এরিক। এরিক ডাইরেক্ট মুখস্থ করবো, এরিক মানে শব্দ করে মুখস্থ করবো। তুমি যদি এ ডি ই কে এভাবে করো তাহলে ঝামেলা, মনে থাকবে না। এরিক এইভাবে মুখস্থ করতে হবে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, পিত্তরস সঞ্চয়ের এখানে 3 নম্বর লাইন, একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃৎ দৈনিক 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস তৈরি করে। আচ্ছা, এবার দেখো চর্বি ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়। আসলে চর্বি আর অ্যামাইনো অ্যাসিড কখন সঞ্চয় হয়, মানে বিশেষ করে চর্বি কখন হয়? গ্লুকোজগুলো ধরো জমা করতেছে, হ্যাঁ, করতে করতে গ্লুকোজগুলো জমা করার নিয়ম এবং গ্লাইকোজেন বানাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যকৃৎ কোষে গ্লাইকোজেন জমা করার পরে আর জায়গা নাই, আর মানে গ্লুকোজকে গ্লাইকোজেন বানানোর মতো ক্যাপাসিটি নাই। এরকম যখন হয় তখন যকৃৎ বাধ্য হয় ওই গ্লুকোজগুলোকে তোমার হচ্ছে চর্বিতে পরিণত করতে। গ্লুকোজগুলোকে করে, হ্যাঁ, কারণ বলা খুব সোজা, কারণ আমরা জানি যে তোমার লিপিড বা চর্বির মধ্যেও কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তুমি পাবা, হ্যাঁ তাই না? পাওয়া যাবে। আবার শর্করার মধ্যেও আছে। ওই কারণেই তোমার উপাদান যদি মোটামুটি একই হয় তাহলে করা যাবে। যেমন যদি কেউ যদি এক ইটের বাড়ি করে, ওই বাড়িকে ভেঙে চুরে দালান করা যাবে, ওই বাড়িকে ভেঙে আরো অনেক কিছু করা যাবে, তাই না? যদি একই রকম হয় তাহলে, মানে কিন্তু টিনের বাড়ি হলে টিনের বাড়ির উপরে তুমি দোতলা ছাদ বানাতে পারবা? ওটা বানানো যাবে না, ওটা আবার অন্যরকম হয়ে যাবে। তো সেরকম আর কি, তোমার চর্বিকে ভেঙে শর্করা বানানো যায়, শর্করাকে ভেঙে চর্বি বানানো যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এইভাবে। হ্যাঁ হ্যাঁ, শর্করা জমে যায়। এবং বলা হচ্ছে যে চর্বির থেকে বেশি ক্ষতি কার্বোহাইড্রেট খাওয়া। অবশ্যই ওইটা যে জমে যাচ্ছে, যে ওই জমা হয়ে যাচ্ছে, ওই তখন ভাঙছে না, কাজ হ্যাঁ, করছে না কোনো, কাজ ওই করছে জন্য না। জমেই থাকছে আর কার্বোহাইড্রেট বেশি সমস্যা। আচ্ছা, তাহলে এখানটা বলছে গ্লুকোজ দিয়ে ব্যবহৃত হতে পারে না বা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে না। যকৃৎ সেই অতিরিক্ত গ্লুকোজকে চর্বিতে পরিণত করে জমা রাখে। যকৃৎ অ্যামিনো অ্যাসিডে জমা রাখে। দেহের প্রয়োজনে চর্বি, অ্যামিনো অ্যাসিড ব্যবহারযোগ্য গ্লুকোজে পরিবর্তিত হয়। অ্যামিনো অ্যাসিডও প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে বোর্ড পরীক্ষা কিন্তু সঞ্চয় ভূমিকা এই আকারে বোর্ড পরীক্ষা বেশ কয়েকবার আসছে সৃজনশীল হিসেবে, তখন পাঁচটা লিখতে হবে। আবার এখানে এমসিকিউ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ পাচ্ছি আমরা, বোর্ড পরীক্ষা আসে, অ্যাডমিশনও আসে, তাহলে এটা দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো খনিজ সঞ্চয়। যকৃৎ লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে। লোহিত রক্তকণিকার ভাঙনে হিমোগ্লোবিনের যকৃতের কাঠার কোষ, ওই যে যেটা শ্বেতকণিকা আসলে, কোষের মাধ্যমে হিম এবং গ্লোবিনে পরিণত হয়। এখন কথা হলো, যকৃৎ কেন তার কাঠার কোষ লোহিত কণিকাকে ভেঙে ফেলছে? কেন ভেঙে ফেলছে বলতো? ভাঙার দরকারটা কি? কেন ভেঙে ফেলে? আমরা জানি, হ্যাঁ আমরা জানি 120 দিন পর পর এর হচ্ছে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। যদি এটা অ্যাকুরেট না, হ্যাঁ, এর কখনো কখনো একটু কম বেশি হয়। কারণ হচ্ছে অস্থিমজ্জা থেকে, স্যার অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে প্রতিনিয়ত, তো বেশি হয়ে গেলে তো সমস্যা। এই কারণে হচ্ছে জানি না অ্যাকচুয়ালি, আমার ধারণা যেটা আমি বলছি। সব যদি শরীরের মধ্যে থেকে যায় তো মানুষ রক্ত, সেটাই তো, ওটা তো ভাঙতেও তো হবে, রক্তের চাপ বেশি হয়ে যাবে তো ভাঙতেও তো হবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আসলে আমাদের অস্থিমজ্জার রক্তকণিকা তৈরি করছে, আসলে ঘাটতি হচ্ছে তাই ভেঙে যাচ্ছে, সেই জন্যই কিন্তু ঘাটতির কারণে তৈরি করছে।
যদি ওই যদি আর কি যদি হচ্ছে আসলে নষ্ট না হতো তাহলে তৈরিও করতো না। এখন নষ্ট হচ্ছে কেন? নষ্ট হয় এই কারণে যে দেখো রক্তকণিকা প্রতিনিয়ত ক্ষিপ্ত বেগে ছুটে চলেছে আমাদের শরীরে, তাই না? সর্বোচ্চ 4-5 মিনিটের মধ্যে গোটা শরীরে রাউন্ড দেওয়া হয়ে যায়। তো এই যে ছুটে চলে, এই ছুটে চলতে চলতে এর একটা ক্ষয় আছে, লোহিত কণিকার কলসিলের মধ্যে একটু ক্ষয় তৈরি হয়। হ্যাঁ, তখনই এটা বুঝতে পারে আমাদের যকৃৎ, আমাদের প্লীহা, এরা বুঝতে পারে, সেন্স করতে পারে যে লোহিত কণিকার কলসিল একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, একে আর রাস্তায় পাঠানো যাবে না। রাস্তায় পাঠালে অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে লোহিত কণিকার ভিতরের মাল মশলা বের হয়ে গেলেই কিন্তু ঝামেলা আছে, রক্ত জমা বেঁধে যাবে। কেন স্যার রক্ত জমাট কেন বাঁধবে? কারণ হচ্ছে লোহিত রক্ত কণিকা থেকে রক্ত কেন এখানে হচ্ছে লোহিত কণিকা আমাদের যখন কেটে যায়, তখন আমাদের কেটে গেলে তখন কিন্তু লোহিত হেপারিন নিষ্ক্রিয় হয়, তারপরে হচ্ছে কিন্তু হচ্ছে ভিতরে যদি আবার লোহিত কণিকা ভেঙে যায়, মানে যকৃৎ ছাড়া যদি রক্তস্রোতে ভেঙে যায়, তো ওর মধ্যে যে নিষ্ক্রিয় প্রোথম্বিন আছে, রক্তরশ্মির ক্যালসিয়াম আয়ন তো আছেই, ওই ক্যালসিয়াম আয়নের কারণে ওই নিষ্ক্রিয় প্রোথম্বিন সক্রিয় থম্বিন হয়ে যায় এবং অনেক তখন ফাইব্রিন প্রোটিনকে তখন সে অদ্রবণীয় ফাইব্রিন প্রোটিন, দ্রবণীয় ফাইব্রিন প্রোটিনকে অদ্রবণীয় বানায় ফেলতে স্যার আমি তো এরকম মানে বললাম যে হচ্ছে যখন আমাদের শরীরে কোনো স্থান কেটে যায় তো হেপারিন নিষ্ক্রিয় হওয়ার পরে প্রক্রিয়াগুলো সম্পাদিত হয়। মানে আমাদের যে যেমন যে হার্টের যে করোনারির মধ্যে যে চর্বি জমে যায় না, এখানে কিন্তু রক্ত জমে যায়। যখন চর্বি জমে যায় তখন হয় কি, রক্ত চলাচলে চর্বির সাথে ধাক্কা খেয়ে কিছু কিছু লোহিত কণিকা ভেঙে যায়, সবকিছু মিলে মিশে একটা শক্ত প্লাগ গঠন করে। মানে হার্টে প্লাকের কারণে হচ্ছে রক্ত সরবরাহ কম হয়, এই কারণে হচ্ছে। কিন্তু অনেক সময় লোহিত কণিকা ভেঙেও যায়, ভেঙে গেলে তখন মাল মশলাতে অনেক সময় ভিতরেও জমাট বেঁধে যায় এবং রক্তের ভারসাম্যতাও নষ্ট হয়। এইসব কারণে লোহিত কণিকাকে নাজমুলের ঘুম ধরে গেল কেন? খুব মজার বলা হচ্ছে আজকে। হ্যাঁ সেটাই তো, না মানে পড়াশোনাকে মজা করে করতে হবে। হ্যাঁ, সবকিছু লজিক জেনে জেনে করতে হবে, তাহলে তোমার ভালো লাগবে। আর লজিক ছাড়া এগুলি বইয়ে যা আছে তাই যদি পড়ো তাহলে ভালো লাগবে না। আমি এখন যেগুলো বলছি এগুলো কিন্তু বই নাই, কিন্তু তারপরেও শুনতে হবে, জানতে হবে, তাই না? তোমার ধারণা বাড়বে। কারণ এইসব যে এইসব কোশ্চেন তো আসলে বই থাকে না যে আসলে ভাঙে কেন। ভাঙে কিন্তু ওই কারণে ওই যে লোহিত কণিকা যখন অ্যাবনর্মাল হয় এটা সেন্স করতে হয়, তখন ওই চিন্তা করে এটা যেমন ধরো রোড পারমিট আছে না, গাড়ি, এটা দেখার দায়িত্ব আছে পুলিশের। যদি কোনো বাস ট্রাক রোড পারমিট মানে অবস্থা খুব খারাপ, তাহলে কিন্তু ওকে পাঠায় না, ওকে বলে না তোমার এই গাড়ি আর রাস্তায় নামানো যাবে না। মানে কি মরির টিন বলে, মানে বাসগুলা বেশি ঝঞ্ঝানা হয়ে গেলে মরির টিন বলে। মানে এইগুলা হচ্ছে তোমার ঝামেলা, ওই যদি অ্যাক্সিডেন্ট হয় ওর কারণে আরো অন্যরা অ্যাক্সিডেন্ট হবে না। তো এই মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় কি হয়, একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় পিছে আরো গাড়ি আসছে না, ওইও তখন মারি দেয় অনেক সময়, একসাথে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময় গ্যাঞ্জামে। তাহলে যেগুলা কি ভালো না ওগুলাকে রাস্তায় নামতে দেওয়া যাবে না। তো আমাদের যকৃৎ এই কাজটা করে। যকৃৎ যখন ও বুঝতে পারে যে তোমার হচ্ছে কি হচ্ছে যে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, লোহিত কণিকার কলসিলের অবস্থা খারাপ হয়ে গেছে, তখন সে ওই ওকে ভেঙে ফেলে। তো ভেঙে ফেলতে গেলে ম্যাক্রোফেজ শ্বেতকণিকা ওকে মূলত খেয়ে ফেলে। খেয়ে ফেললে ওর ভিতরের যে মাল মশলাগুলো যকৃতের, তার মধ্যে প্রধান মাল মশলা কি আছে, যে হিমোগ্লোবিনের, এই হিমোগ্লোবিন আছে যেটা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিন, গ্লোবিন সরাসরি একটা প্রোটিন, আর এই হিম কিন্তু আসলে এইভাবে থাকে। এই হিমের বাইরের দিকে আবার একটা প্রোটিন সহ এইভাবে, তো এইভাবে থাকে হলো হিম। মানে অর্থাৎ হলো আয়রন একা একা থাকতে পারে, ও কারো না কারোর সাথে থাকে। লোহিত কণিকার কারণ এই একা থাকলে কারো না কারোর সাথে বিক্রিয়া ঘটাবে, কারো না কারোর সাথে বিক্রিয়া ঘটাবে। তো ও এইভাবে থাকে, এখানে বিক্রিয়া ঘটে কিন্তু গ্লোবিনের সাথে থেকে ঘটলে সমস্যা হয় না। এর মধ্যে কিন্তু অক্সিজেন যুক্ত হয়, তখন আমরা যেটা অক্সিহিমোগ্লোবিন হয়, কিন্তু সে একটা প্রোটিনের হাত ধরে থাকে, সে একা একা থাকে না। যদি লোহিত কণিকার মধ্যে না থাকে এমনি একা একা ঘুরে বেড়াতো তাহলে অনেক ঝামেলা হতো। মানে তোমার হচ্ছে যে কোনোটার সাথে বিক্রিয়া ঘটতে শুরু করে দিত, যেমন অক্সিজেন, হ্যাঁ অনেক কিছু ঘটনা ঘটতো। এই কারণে এরা এইভাবে থাকে, গ্লোবিন আর এটা এইভাবে থাকে। তো এখন যেমন একটা বাড়ি যদি মনে করো খুবই
অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে বাড়ির রং টং উঠে উঠে অবস্থা খুব খারাপ, মানে ছাদ ফেটে ফেটে গেছে। এরকম বাড়ি অনেক সময় ভেঙে ফেলে তখন চিন্তা করে যে এটা 100 বছর আগের বাড়ি, এই বাড়িটা ভেঙে ফেলে আমরা নতুন বাড়ি করব। আচ্ছা তাই যদি হয় তাহলে ওই বাড়ি ভাঙার পরে ইটগুলো কি ফেলে দেবে না কাজে লাগবে? কাজে লাগবে না। সেজন্য লোহিত গুলিকা ভাঙার পর লোহিত গুলিকার মধ্যে যে উপকারী জিনিসগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেয় না, যখনই এগুলোকে যত্ন করে রেখে দেয় এবং দরকার হলে আবার ছেড়ে দেয় অস্থিমজ্জাতে, যে যাও অস্থিমজ্জাতে লোহিত গুলিকা তৈরি করতে গেলে আয়রন লাগবে না, তো ওই আয়রন কিন্তু পাঠিয়ে দেয়। তো সেই কথা এখানে বলা হচ্ছে। দেখো এবার আমরা পড়ি তাহলে বুঝবা। যখনই লৌহ পটাশিয়াম সঞ্চয় করে, ওই যে লৌহ আয়রন যেটা সেটা সঞ্চয় করে, লোহিত রক্তকণিকার ভাঙনে হিমোগ্লোবিনের যকৃতের কাঠার কোষের মাধ্যমে হিমোগ্লোবিনে পরিণত হয়। এই যে হিমের লৌহ অংশ ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয়, হিমের লৌহ অংশ ফেরিটিন, এই জিনিসটার নাম কি? ফেরিটিন। এখন এর নাম কি? হিমের এই যে এইটা সহ এর নাম হলো ফেরিটিন। ফেরিটিন হিসেবে জমা হয়ে থাকে ফেরিটিন। কিন্তু যখনই অস্থিমজ্জায় রক্ত কণিকা তৈরির দরকার হয় তখন এই ফেরিটিন কিন্তু এই ফেরিটিন অবস্থায় অস্থিমজ্জায় চলে যায়। যখন এটা যকৃৎ ছেড়ে রক্তরস দিয়ে অস্থিমজ্জায় চলে যাবে তখন এর নাম হয় ট্রান্সফেরিন। অস্থিমজ্জায় চলে গেছে ট্রান্সফেরিন, অস্থিমজ্জায় যদি চলে যায় তখন এর নাম হয়ে যায় ফেরিটিন না, তখন এর নাম হয়ে যায় ট্রান্সফেরিন। ট্রান্সফার হচ্ছে, এই জন্য এর নাম তখন হয়ে যায় ট্রান্সফেরিন। এর নাম হয় কি? ট্রান্সফেরিন। ঠিক আছে, এটা এটা লেখা নাই কিন্তু জেনে রাখো। বই নাই, বই নাই না। ফেরিটিন কোনটা? এই যে আয়রন অংশ পার্টটা, এই যে এটা তো এই গ্লোবিন তো আলাদা করে থাকে হলো না, এই যে গ্লোবিন, এটা তো গ্লোবিন, এটা তো আলাদাই থাকে, এটা পরে কাজে লাগাবে। লৌহ অংশ মানে ফেরাস থেকে আসছে ওই ফেরি আর টিন কেন? প্রোটিন হওয়ার কারণে, প্রোটিন হওয়ার কারণে। এছাড়াও এরা হলো কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি মিনারেল সরবরাহ। তাহলে এই কয়টা এটা ছিল সে পূর্বে। এবার দেখো যকৃতের বিপাকীয় ভূমিকা, এটার ক্ষেত্রে শর্করা বিভাগ এটা সৃজনশীল হিসেবে আসতে দেখা গেছে। হ্যাঁ, প্রোটিন বিভাগটা আসতে দেখা গেছে সৃজনশীল হিসেবে কম, তবে শর্করা বিভাগটা পরীক্ষায় অনেকবার আসছে, পরীক্ষায় অনেকবার আসছে। শর্করা বিভাগটা পরীক্ষায় খুব বেশি আসছে, প্রোটিন বিভাগটা অল্প একবার দুবার আসছে। এখানে আমি কয়েকটা লিখে রাখছি, যেমন ধরো ঢাকা বোর্ডে 23 সালে এটা আসছে, অতগুলা চেক করিনি, তবে দেখলাম যে অনেকগুলো বাড়ি আসছে। এই যকৃতের বিভাগীয় ভূমিকার শর্করা বিভাগ, এটা শর্করা বিভাগ। এখানে 4টা টপিকস লিখতে হবে, অনেক না, 4টা টপিকস। একটু লিখলে তো হয়ে গেল, এটা ভাঙিয়ে এটা হবে, ওটা ভাঙিয়ে এই জিনিসটা বুঝে গেলেই হবে। দেখো তাহলে প্রথম 4টা পয়েন্ট আমরা মনে রাখবো। একটার নাম হলো গ্লাইকোজেনেসিস। এর বাংলা অর্থগুলো আগে খেয়াল করতে হবে। বাংলা অর্থগুলো খেয়াল করলে তোমার মানে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। বাংলাটা মনোযোগ দিয়ে শোনো যে গ্লাইকোজেনেসিসের বাংলা কি। তাহলে দেখো এখানে দুটো শব্দ আছে, একটা হলো গ্লাইকোজেন আর একটা হলো সিস। না, তৈরি প্রক্রিয়া, গ্লাইকোজেন ভাঙবে না, লাইসিস হলে ভাঙবে। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কথাটা আসছে আসলে গ্লাইকোজেন যোগ সিস। সিস মানে পদ্ধতি, তৈরির পদ্ধতি। গ্লাইকোজেন যোগ সিস মানে গ্লাইকোজেন তৈরির পদ্ধতি। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরির পদ্ধতি। তাহলে গ্লাইকোজেন তৈরির পদ্ধতি আমরা আগে জানলাম। গ্লাইকোজেন তৈরির পদ্ধতি কোনটা? সেটা হলো ওই যে পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে, তাই না? আচ্ছা, তোমরা কেউ লিখলে আমাকে একটু থামিয়ে দিও, কারণ অনেক সময় লেখা কথা একসাথে শোনা যায়। আর ওই আমাকে বললে থামবো, সমস্যা নাই। কারণ কি যে ওই তুমি যখন লিখতে যাবে তখন আমার কথা শুনবা না। কারণ আসলে শুনলে পড়া বেশি মুখস্থ হয়, শুনলে পড়া বেশি মুখস্থ হয়, বুঝতে পারছো? তোমার কাছে আমি তো এটা বলতে পারি, আচ্ছা তোমরা এই প্যারাটা পড়ো, এর মধ্যে কি কি সমস্যা আছে আমাকে বলো, এটা তোমার বিরুদ্ধে, তাই না? কিন্তু আমি পড়াগুলো বলে দিলাম, হ্যাঁ, আমি তোমাকে বুঝিয়ে দিলাম, তারপর তুমি যদি পড়ো তাহলে তোমার ভালো লাগবে, কারণ তুমি তখন সব বুঝতে পারবে। বেশি দেরিতে বললে আবার ঝামেলা আছে, ভুলে যাবে। বেশি দেরিতে পড়া যাবে না, হ্যাঁ, বুঝতে পারছো? যে যখন তুমি ক্লাসটা করলা, তখন যখন তুমি করবা তখন দেখবে তোমার আনন্দ লাগবে। কেন? কারণ তুমি সব বুঝতে পারছো। আরে আমি তো সব বুঝি,
এই যে আমি সব বুঝি, হ্যাঁ, যে আমাকে অনেক স্টুডেন্ট আছে যে এরকম কিন্তু বলে যে আগে আমার বায়োলজি খুব কঠিন লাগে, কিন্তু আপনার কাছে ক্লাস করার পর থেকে আমার বায়োলজি পড়তেই খুব আনন্দ লাগে। কেন আনন্দ লাগছে? কারণ ওদের বুঝতে পারছে যে সব, তাই না? এটার জন্য তোমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, তাই না? এবং পাশাপাশি আবার বই পড়তে হবে, বই পড়ে আবার দেখতে হবে যে তুমি সবকিছু আবার বুঝতে পারতে হবে। আবার যদি বুঝতে না পারো আমাকে কল দিবা, তাই না? বলা আছে তো, আমাকে কল দিয়ে বুঝে দিবা, কিন্তু কখনোই ফাঁকি দিবা না, মানে না বুঝে কোনো কিছু হজম হয় না আসলে। না স্যার, এটা আমার পক্ষে সম্ভব না, বুঝতে হবে। তাহলে আমি কি বললাম? গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরির পদ্ধতি, গ্লাইকোজেন তৈরির পদ্ধতি। তাহলে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে গ্লুকোজগুলো আগে দৌড়ায় হচ্ছে ইয়াতে, ওই যে যকৃতে, আর যকৃত তখন ওই গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন বানায় কিসের মাধ্যমে? ইনসুলিন হরমোনের মাধ্যমে। ইনসুলিন হরমোনের কাজই হলো গ্লুকোজকে যকৃত কোষের মধ্যে গ্লাইকোজেন বানিয়ে দেয়, যকৃত কোষের মধ্যে গ্লাইকোজেন বানিয়ে দেয়। ঠিক আছে, এটা হলো মূল কথা। এখানে একটা এমসিকিউর জন্য পড়বা, প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে। আর ইনসুলিন এটা কিভাবে করে? মানে তো আচ্ছা, ইনসুলিন যেটা করে সেটা হলো ইনসুলিন একটা হরমোন। হ্যাঁ, তো এই হরমোনটা যখন যকৃত কোষের মধ্যে ঢুকে, সেখানে অনেক এনজাইম আছে, যকৃত কোষের মধ্যে অনেক এনজাইম আছে। ওই এনজাইমগুলো গ্লুকোজগুলোকে ধরে একীভূত করে গ্লাইকোজেন বানায়। ইনসুলিন কিন্তু ডাইরেক্ট ওকে গ্লাইকোজেন বানাতে পারে না। ইনসুলিন কাজ হলো উদ্দীপ্ত করা, হ্যাঁ, ওই এনজাইমগুলোকে সক্রিয় করা। ও হলো এনজাইমগুলোকে সক্রিয় করে, তখন এনজাইম কাজ করে। কিন্তু ইনসুলিন যদি না আসে তাহলে ওই এনজাইমগুলো গ্লুকোজকে বানাবে না, গ্লুকোজকে গ্লাইকোজেন বানাবে না। ওর কাজই হলো সক্রিয় করা। বুঝতে পেরেছো? এটা হলো যকৃতের ক্ষেত্রে এই সিস্টেম। আর দেহ কোষের ক্ষেত্রে ইনসুলিন আবার আলাদা সিস্টেম, হ্যাঁ, এটা আমি আলাদা বলছি। তাহলে গ্লাইকোজেনেসিসের মূল ব্যাপারটা বুঝলা তো? আচ্ছা, এখানে না বোঝার মতো ৪৪ নম্বর ৫৫ নম্বর লাইনের বিষয়গুলো মনে রাখবা, যেমন গ্ল্যাকটোজ, তারপরে ফ্রুক্টোজ, সমস্ত হেক্সোজ মানে ৬ কার্বন বিশিষ্ট শর্করা যকৃৎ গ্লুকোজে পরিবর্তিত করে গ্লাইকোজেন নামক অদ্রবণীয়, এই দেখো অদ্রবণীয় পলিস্যাকারাইড, মানে কি অনেক না, ১২৪৯ তো বিশাল, অনেক বড়, তাই পলিস্যাকারাইড। হ্যাঁ, এখানে জ্ঞানমূলক বিষয় হিসেবে বলবো গ্লাইকোজেনেসিস কাকে বলে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। কাজটা কে করে? যে ইনসুলিন করে, তাই না? তো বলছি ইনসুলিন হচ্ছে রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে তার প্রতি সাড়া দিয়ে অগ্ন্যাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হরমোন। প্রথমে কিন্তু এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স তোমাদের জানা আছে তো? না জানা আছে? হ্যাঁ, ল্যাঙ্গারহ্যান্স একটা বৈজ্ঞানিক, তাই না? আইলেট মানে দ্বীপপুঞ্জ। যেহেতু অগ্ন্যাশয়ের মধ্যে আমরা দেখলাম যে এরকম কিছু আছে, তো এখানে এরকম কিছু গ্রন্থি থাকে যারা হলো বই করা গ্রন্থি, যাদের সাথে না মানে নালীর কানেকশন থাকে তাদেরকে আমরা বই করা গ্রন্থি বলি, তাই না? আর কিছু গ্রন্থি থাকে কোনো নালীর কানেকশন নাই, এদেরকে দ্বীপ বলা হয়। এদেরকে দ্বীপ কেন? দ্বীপের যেমন কোনো কানেকশন থাকে না ধরতে গেলে, তাই না? তখন আমরা দ্বীপ বলি। তো এই জন্য এরা এরকম কানেকশন বিহীন, তাই এদেরকে দ্বীপ বলা হচ্ছে। তো ল্যাঙ্গারহ্যান্স একজন বিজ্ঞানী, তিনি এই দ্বীপটা আবিষ্কার করছেন, তাই তার নামটা দেওয়া হয়েছে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে উদ্দীপ্ত হয়ে বের হয়, মানে কি রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা বের হয়। তো রক্তের মধ্যে হলে আবার ভিন্ন বিষয়, রক্তে গ্লুকোজ যদি বেড়ে যায়, যখনই বেড়ে যায় আমরা খাই যাই না, তো যকৃৎ সবগুলাই ১০০ ভাগই কিন্তু যকৃৎ তোমার চেয়ে করতে পারে না, মানে ওই যে ১০ ভাগ তো আবার রক্তে মিশে যায়। হ্যাঁ, তো মনে করো ৯০ মিলিগ্রাম মিশে ১ ঘন সেন্টিমিটার ৯০ মিলিগ্রাম মিলে, কিন্তু ১০ মিলিগ্রাম কিন্তু আমাদের রক্তে তাও চলে যায়, এখন চলে যায়। অবশ্যই এগুলা এখন যখনই চলে যায় তখন হলো এই এরা কি করবে, এই গ্লুকোজগুলো কি করবে? রক্তে তো ভেসে বেড়ালে সমস্যা, রক্তের ভারসাম্যতা নষ্ট হবে। তো মনে করো এটা একটা দেহকোষ, এটা একটা গ্লুকোজ, এটা মনে করো একটা গ্লুকোজ। তো গ্লুকোজ একা একা কোষের মধ্যে ঢুকতে পারে না। তো যখনই রক্তে গ্লুকোজ বাড়ে তখন এখান থেকে উদ্দীপ্ত হয় এবং ইনসুলিন বের হলো। ইনসুলিন এসে যে কাজটা করে, ইনসুলিন চলে আসলো, এটা মনে করো যে ইনসুলিন যখন বলছে ও তুমি ঘরে ঢুকবা, ঠিক আছে আসো আমি তোমাকে ঢুকাই দিচ্ছি, তখন একে ধরে নিয়ে একসাথে ভিতরে ঢুকায়, কোষের মধ্যে, হ্যাঁ কোষের মধ্যে ঢোকানোর কাজটা করে আবার ইনসুলিন। তাহলে ইনসুলিন দুইটা কাজ করে, একটা হলো গ্লাইকোজেন বানায়,
আরেকটা হলো কোষের মধ্যে গ্লুকোজকে ধরে নিয়ে কোষের মধ্যে ঢুকায় দেয়। ঢুকালে কি হবে, তখন অটোমেটিক্যালি কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা কমে আসবে না? কমে আসবে কিনা? তাহলে ইনসুলিন কিন্তু দুই কাজই করে, গ্লাইকোজেনও বানায়, আবার রক্তের মধ্যে ভেসে বেরোনো গ্লুকোজগুলোকে ধরে ধরে কোষের মধ্যে পাঠিয়ে দেয়, কোষের মধ্যে পাঠিয়ে দেয়। এখানে কিন্তু কিছু টেকনিক্যালি কোশ্চেন আছে, একটু পরে আমি বলবো, সেগুলো তোমরা অ্যানসার করার চেষ্টা করবে। বলো। মানে এরকম বলা হয়েছে যে ইনসুলিন গ্লুকোজের পরিমাণ বাড়ায়। হ্যাঁ, ইনসুলিন গ্লুকোজের পরিমাণ বাড়ায়। এটা হচ্ছে না, আচ্ছা এটা আমি বলি, মানে এখানে দুই রকম কোশ্চেন আছে। যদি বলে রক্তে ইনসুলিন গ্লুকোজের মাত্রা কমায় না বাড়ায়, তাহলে বলবো রক্তে গ্লুকোজের মাত্রা কমায় হলো ইনসুলিন। আর কোষের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়ায় না কমায়, বলো তো? এইবার বাড়ায়, বাড়ায়, বুঝলি? হ্যাঁ, তুই বুঝলা কিনা কথাটা? আবার শোনো, রক্তে গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিন, রক্তে গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিন। কেন? রক্তে গ্লুকোজ ভেসে বেড়াচ্ছে, সেগুলো রক্ত থেকে নিয়ে কোষের মধ্যে দিচ্ছে, তাহলে কি রক্তে গ্লুকোজের মাত্রা কমাচ্ছে? কিন্তু পরীক্ষায় কোশ্চেন যদি এইভাবে আসে, মেডিকেল এডমিশনে একবার আসছিল এটা, হ্যাঁ, সালটা আমার মনে নাই, আসছিল এইভাবে, এইভাবে আসছিল, কোষে কে হচ্ছে গ্লুকোজের মাত্রা বাড়ায়? হ্যাঁ, ইনসুলিন বাড়ায়। কোষে হলে ইনসুলিন বাড়ায়। কেন? কারণ ইনসুলিন কি কোষের মধ্যে গ্লুকোজ ঢুকাচ্ছে না, তাহলে কোষে কি গ্লুকোজ বেড়ে যাবে কিনা? কোষে গ্লুকোজ বেড়ে যাবে না, রক্ত কমে যাচ্ছে না। তাহলে প্রশ্নটা আগে খেয়াল করতে হবে, সেটা কি কোষের কথা বলছে না রক্তের কথা বলছে? বুঝা গেল কি? এইগুলো জিনিস তো বই সরাসরি নাই, এই জন্য অনেকেই ভুল করবে, বই যেহেতু সরাসরি নাই, তাই কি না? বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার তো? রক্তে গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিন, কিন্তু কোষে গ্লুকোজের মাত্রা বাড়ায় ইনসুলিন। তাহলে উল্টা কথা, তাই না? উল্টা কথা না? আচ্ছা, এবার দেখো গ্লুকোনিউজেনেসিস। তাহলে এটার প্রথমে এটার হচ্ছে বাংলাটা আগে জানতে হবে, গ্লুকোনিউজেনেসিস। আচ্ছা, বুঝছে? বুঝছে না? হ্যাঁ, বলবো, আমাকে বলবো, কিছু লিখতে চাইলে নোট থাকলে আমাকে বলবো, কারণ ওই যে একই সাথে শোনা আর লেখা অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমি বলি, এবার হচ্ছে গ্লুকোনিউজেনেসিস। দেখো এটার অর্থটা কি আসলে। হ্যাঁ, গ্লুকোনিউজেনেসিস, নিও মানে হলো নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি করা। নিও মানে নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি করা, এটা হলো নিও। নিও বলতে নতুন গ্লুকোজ তৈরি করা, নতুন কোনো উৎস থেকে। তাহলে জেনেসিস মানে কি? তৈরির প্রক্রিয়া। তার মানে কি? নতুন গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। তাহলে বাংলাটা কি দাঁড়াচ্ছে? নতুন গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। কখন নতুন গ্লুকোজ তৈরির প্রক্রিয়ার ব্যাপার সেবার হয়? যখন তুমি গ্লুকোজ কম খাচ্ছ, শর্করা জাতীয় খাবার কম খাচ্ছ, ঠিক আছে? তুমি দেখা যাচ্ছে শর্করা খাওনি, সারাদিনে খালি মাংস টাংস এগুলো খাইছো, হ্যাঁ, তেল মশলা যা যা আছে, কিন্তু শর্করা খাওনি, ভাত রুটি কিছু খাওনি, হ্যাঁ, ফলমূল খেয়েছো, তারপরে হচ্ছে যে অন্যান্য জিনিস খেয়েছো, কিন্তু ভাত রুটি খাওনি, গ্লুকোজ তোমার খুব কম খাওয়া হয়েছে, খালি মাংস টাংস বেশি খাইছো। তো এখন কি হবে? তোমার শরীরে গ্লুকোজের পরিমাণ কম, তখন যকৃৎ নিচে বেঁচে থাকার জন্য, নিজের শরীরটাকে বেঁচে রাখার জন্য অশর্করা, মানে যেগুলো শর্করা কি কি, যেমন হলো বিভিন্ন ধরনের প্রোটিন, বিভিন্ন ধরনের লিপিড, এই জিনিসগুলা রূপান্তরিত করে গ্লুকোজে পরিণত করে। আগে হ্যাঁ, গ্লাইকোজেন তো জমা আছে, তো গ্লাইকোজেনকে ভাঙার পরে এখান থেকে হবে না? না, ধরো গ্লাইকোজেনের পর্যাপ্ত নাই, গ্লাইকোজেনের পরের টপিকসে আছে, ওই জন্য গ্লাইকোজেন বলছে না। পরের টপিকসে দেখো আছে গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, না, ওই যকৃতে তো গ্লাইকোজেন না জমা বলি, থাকে। হ্যাঁ, মানে এটা কখন বলা হচ্ছে? যখন তোমার যকৃতে গ্লাইকোজেন শেষ, আবার তুমি খাওয়া দাওয়া করছো না, শর্করা জাতীয় খাবার, এটা তার মানে এই যে রোজার সময় কাজে লাগবে নাকি? তাহলে যে এই জন্য বলছে গ্লুকোনিউজেনেসিস, মানে নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি করা, নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি করা, এই জন্য নাম হচ্ছে গ্লুকোনিউজেনেসিস, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করবে কিন্তু গ্লুকাগন। তাহলে গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়, এই জিনিসটা খেয়াল করো। ইনসুলিন কি করলো? রক্তে গ্লুকোজের মাত্রা কমালো, আর গ্লুকাগন কি করলো? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ালো। এখন যদি আবার আমরা কোষের দিকে ফিরে আসি, তাহলে কিন্তু ইনসুলিন ঠিক উল্টা কাজ হবে।
কোষে কমায়। হ্যাঁ আচ্ছা, 4টা বেজে গেছে নাকি? মানে গ্লুকাগন হচ্ছে 4টা বেজে কোষে গেছে? কমায়। ও তাহলে তো সময় হয়ে গেছে। আচ্ছা শেষ হয়ে গেছে। হ্যাঁ কিভাবে কমালো এটা? ও মানে গ্লুকাগন যখন গ্লুকাগন হচ্ছে না খাই থাকি তখন লাগবে না তোর, শর্করা আবার গ্লুকোজে পরিণত করছে। স্যার আপনি বলেন। আচ্ছা আমি বলি। হ্যাঁ আচ্ছা, তাহলে গ্লুকাগনের কাজ হচ্ছে যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানো। তাহলে এই বাড়ানো বলতে যে অশর্করা জাতীয় যে খাবারগুলো আছে, অশর্করা জাতীয় খাবারগুলো আছে, এই অশর্করা জাতীয় খাবারগুলোকে সে কি করতেছে, গ্লুকোজে পরিণত করছে। কারণ অটোমেটিক্যালি গ্লুকোজের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো গ্লুকোজের পরিমাণ বাড়লে ইনসুলিন নিষিদ্ধ হয়, ওগুলা তো কোষের মধ্যে কোষের মধ্যে প্রবেশ করাচ্ছে। তো যতবার ইনসুলিন হচ্ছে যখন গ্লুকোজগুলোকে ওর মধ্যে ঢুকাই দিচ্ছে, ততবার ও বারবার খালি কি করতেছে, অশর্করা জাতীয় খাবার, যদি ঘাটতি হয় গ্লুকোজের তাহলে অশর্করা জাতীয় খাবারকে সে ভেঙে ফেলছে, ভেঙে ফেলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়াচ্ছে। অবশ্য কোষের ব্যাপারটা এখানে ভূমিকা লাগছে না, অবশ্য ইনসুলিনেরটা যেমন ছিল, মানে গ্লুকাগনে কোষের কোনো ভূমিকা নাই, বাট ইনসুলিনের ইনসুলিন। আচ্ছা 4টা বেজে গেছে তো থাক, তাহলে তোমাদের যেহেতু অন্য প্রাইভেট থাকে এই পর্যন্ত শেষ করতে, আগামী দিনে আমরা বাকিগুলো